চিত্রা ঘরে ঢুকেছে গোপনে। সে ভেবেছে অরুণ তার উপস্থিতি টের পাবে না। তবে অরুণ চোখে না দেখলেও সবার গায়ের গন্ধ টের পায়। এটা সে কাউকে বলে না, চিত্রাকেও না। চিত্রার গা থেকে বেলি ফুলের একটা গন্ধ আসে, এখনো আসছে। চিত্রাকে অন্যদিনের মতো অবাক করে অরুণ বলল, এখন কি সন্ধ্যা নাকি রাত চিত্রা? চিত্রা জবাবে অরুণের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, বলবো না। অরুণ চিত্রার হাত খপ করে ধরে কাছে টেনে নিল। চিত্রা মিছে ব্যতিব্যস্ত দেখিয়ে বলল, এই ছাড়ো, কে কখন চলে আসে। অরুণ ফিক করে হেসে ফেলল। চিত্রা বুঝল সে ধরা খেয়ে গেছে। খানিকটা অভিমানের সুরে বলল, তুমি কি করে বুঝলে যে এখন রাত? দুপুরে সেই যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলে আর উঠলে এই মাঝরাত্রিরে। অরুণ এতক্ষণে দু হাতে চিত্রার কোমর জড়িয়ে নিয়েছে। চিত্রার মুখের কাছে মুখ এনে বলল, রাত 12টা এখনও বাজেনি। 12টার রেলগাড়ি এখনও হুইসেল বাজায়নি। চিত্রা অভিমানের সুরে বলল, তুমি আমার কাছে আছো অথচ আমার সাথে কথা বলছো না, আমার চিবুকে হাত ছোঁয়াচ্ছ না, চুমু খাচ্ছ না। এটা মানতে কষ্ট হয়। অরুণ চিত্রার অভিমানের গাছটাকে আর ডালপালা মেলতে দেয় না। চিত্রার কাজল লেপটে যায়, গাজরায় সাজানো খোপা এলোমেলো হয়ে আসে। দুজন দুজনের ততখানি কাছে ছুটে গিয়েছে যতখানি দূর যাবার পরে আর ফেরা যায় না। রাত 3টে রেলগাড়ি হুইসেল দিতে দিতে ছুটে যাচ্ছে। চিত্রা বিভোর হয়ে ঘুমোচ্ছে। অরুণ বিছানার কাছে রাখা সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে বারান্দায় এসে বসেছে। অরুণ যেন ভুল করেও শক্ত কিছুর সাথে ধাক্কা না খায়, এজন্য চিত্রা ড্রেসিং টেবিলও রাখেনি ঘরে। বিছানা ছেড়ে বারান্দায় যাবার পথটায় সরু কার্পেট বিছিয়ে রেখেছে, যেন পা পিছলে কখনো অরুণ না পড়ে যায়। সিগারেট ধরিয়ে অরুণের মনে পড়ে 8 বছর আগের সেই রাত, ম্যাকপাই ক্লাবের সেই রাত। মদ্যপ হয়ে মারামারি, কয়েকজনের একটা দলের উপর ঝাঁপিয়ে পড়ে তার চোখে মুখে আধ ভাঙা কাচের বোতল দিয়ে আঘাত। তারপর সব লাল নীল আলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া। তারপর কেবলই অন্ধকার, অন্ধকার। দেশের সব ডাক্তার দেখানো হলো। বনেদি পরিবার হবার কারণে লন্ডনেও যাওয়া হলো। তবু দুটো চোখ এক চিমটে আলো দেখতে পেল না। একটা সময় এসে সুইসাইড করতে চেয়েছিল অরুণ, পারেনি। সুইসাইড করতে গেলে খ্যাপাটে জেদ লাগে, নিজের প্রতি তীব্র অবহেলা থাকা লাগে। প্রথমটা তার ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল না। অন্ধ হবার পর প্রায় সব বন্ধু বান্ধবীরা যোগাযোগ একরকম বন্ধ করেই দিল। প্রথম দিকে সবাই খোঁজ নিত, তারপর যা হয় ওরাও আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল। বিয়ের আগ পর্যন্ত কলেজ শিক্ষক আব্দুল আহমদ সাহেব অরুণকে নানান লেখকের উপন্যাস পড়ে শোনাত। একজন এসে রবীন্দ্র নজরুল শোনাত মাঝে মধ্যে। অরুণের তখন মনে হতো বেঁচে থাকাটা মন্দ নয়। মা অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করালো। অরুণের গোয়ার্তমের কারণ ছিল অন্য একটা মেয়ের জীবন নষ্ট। কেউ তাকে বিয়ে করলেও তার প্রতি করুণা দেখাবে, ভালোবাসবে না। মায়ের জোড়াজুড়িতে চিত্রাকে দেখতে গেল তারা। অভাবের সাথে যুদ্ধ করার সংসার চিত্রাদের। তবে অরুণের মায়ের খুব মনে ধরল মেয়েটাকে। অরুণের মা চিত্রাকে দেখে অরুণের কানে ফিসফিস করে বলেছিল, দুর্গাপুজোয় প্রতিমা দেখতে যেমন হয় মেয়েটা ঠিক তেমন। আমার মনে ধরেছে, তারিখ ঠিক করে নেব। অরুণের মনের ভেতর কেমন হাওয়া বয়ে গেছিল। প্রতিমার মতো মুখ শব্দটা শুনে। তার ভার্সিটির প্রথম বর্ষের একটা মেয়ে ছিল, যার মুখটাকে সবাই প্রতিমার মতো মুখ বলতো। কি অপরূপ দেখতে ছিল সে। তৎক্ষণাৎ অরুণের মনে হলো, অন্ধ রূপের সৌন্দর্য দিয়ে কি করবে, মানুষটা সুন্দর হোক। বিয়ের দিনক্ষণ ঠিক হলো, বিয়েও হলো। অরুণের এখন নিজের জন্য যতটা বাঁচতে ইচ্ছে করে তার চেয়ে বেশি বাঁচতে ইচ্ছে করে চিত্রার জন্য। চিত্রা দু হাতে তার গলা জাপটে নিয়ে কখনো শোনায় আবুল হাসানের কবিতা,
কখনো জীবনানন্দ, কখনো শেলি। ভাপা পিঠে অরুণের নাকের সামনে ধরে বলে, বলো তো, আখের গুড় নাকি খেজুরের গুড়, কোনটা দিয়ে বানিয়েছি? অরুণ ইচ্ছে করেই ভুল উত্তর দেয়। এরপরই চিত্রা ভাপা পিঠের বর্ণনা দেয়। কতখানি গুড়, কতখানি নারকেল পিঠেতে জুড়ে আছে। যেমনি সে দেয় মেঘলা আকাশের বর্ণনা, বৃষ্টির ফোঁটার বর্ণনা, একটা জবা ফুলের বর্ণনা। অরুণের মাথায় নতুন করে একটা জবা, একটা শিউলির ছবি আঁকা হয়। অরুণ মালিককে দিয়ে এক একদিন এক এক রকমের ফুল এনে চিত্রার খোপায় গুজে দিয়ে ঘ্রাণ নিতে নিতে চিত্রাকে পাগল করে দেয়। আর চিত্রাও কেমন পাগল হয়ে বলে, চোখে দেখা মানুষ এমনি করে কখনো ভালোবাসে না, জানো কি? অরুণ বলে, চোখ থাকা তবে অন্যায়? চিত্রা বলে, ভালোবাসবার সময় চোখ থাকাটা অন্যায় বই কি, অন্ধ হওয়া জরুরি, তাতে গভীরতা বাড়ে, আনুগত্য বাড়ে, আর অন্ধের চলার পথ সরল হয়, কোনো জটিলতা থাকে না। অরুণ তখন বলে, তবে যে তোমার চোখ আছে তা অন্যায় বুঝি? চিত্রা অরুণের মাথাটা বুকের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কে বলেছে তোমাকে আমার চোখ আছে? আমিও তো অন্ধ। বারান্দাতেই ঘুমিয়ে পড়েছিল অরুণ। ঘুম ভাঙল চিত্রার ডাকে। অরুণ চোখ কসলাতে কসলাতে বলল, এখন কি সকাল চিত্রা? চিত্রা ভারী গলায় বলল, হ্যাঁ সকাল। তোমাকে কতদিন বলেছি বারান্দায় এসে ঘুমাবে না, বৃষ্টি হলে তো ভিজে ঠান্ডা লাগাতে, জ্বর আসতো, তারপর কে দেখতো তোমাকে? অরুণ মৃদু হেসে বলল, তুমি ছাড়া আর কে? কাছের মানুষটার একমাত্র শেষ অবলম্বন হওয়াটা মেয়ে মানুষের কাছে কতখানি আনন্দের তা পুরুষেরা জানে না। চিত্রার বরফ জামা রাগ নিমেষেই গলে জল হয়ে যায়। চিত্রা আদুরে গলায় বলে ওঠে, ওঠো এবার, ব্রাশ করে খাবে। অরুণের বড় মামা এসে হাজির সাত সকালে। সে দারুণ একটা খবর নিয়ে এসেছে। সারা বাড়ি জুড়ে বেশ হইচই পড়ে গেছে। অরুণের মা অরুণের ঘরে ছুটে এসে জানালো, জার্মানিতে এক ডাক্তার পাওয়া গেছে। রেডিওতে শোনা গেছে সেই ডাক্তার 12 বছর আগে চোখে কাঁচ ফুটে অন্ধ হওয়া একজনকে সুস্থ করে তুলেছেন। এখন বাদবাকি সব ব্যবস্থা করা হচ্ছে। ব্যবস্থা হয়ে গেলেই অরুণ তার মামার সাথে জার্মানি যাবে। চিত্রা কাপা গলায় বলল, সত্যি মা, সত্যি? অরুণের মা চোখের জল মুছতে মুছতে বলল, হ্যাঁ রে মা, সত্যি। অরুণের কেমন এক উত্তেজনা কাজ করছে। তার মা ঘর থেকে বেরিয়ে যেতেই চিত্রাকে জড়িয়ে ধরে বলল, চোখে আলো ফিরলে আমরা হিমালয় যাব, একসাথে বারান্দায় বসে সোনারঙা জ্যোৎস্না দেখব, তোমার সরু ঠোঁট দেখব, তোমার কাজল দেওয়া চোখ দেখব। চিত্রার কেমন ভয় হয়, আবার কেমন উত্তেজনাও কাজ করে। চিত্রা কেবল বিড়বিড় করে বলে, যাবে তো? এরপর 4 মাস কেটে গেল। অরুণ জার্মানি থেকে ফিরল। দুটো চোখেই সে দেখতে পাচ্ছে। ঢাকার জামদানি অট্টালিকা, কা কা করে উঠতে থাকা কাক, রিক্সা। অরুণ প্রবল উত্তেজনা নিয়ে ট্যাক্সিতে বসা। কখন দেখবে সে চিত্রার মুখ? চিত্রার খোপায় গাজরা গুজে দিলে কেমন লাগে, কানে বেলি গুজলে কেমন লাগে, চিত্রা যে তার বুকের কাছে মুখ এনে মিটিমিটি করে হাসে কেমন লাগে। অরুণের পথ ফুরায় না। ওদিকে বাড়িতে অপেক্ষা অরুণের জন্যে। চিত্রা যতখানি পরিপাটি করা যায় নিজেকে তার চেয়েও বেশি পরিপাটি করে এক উৎকণ্ঠা নিয়ে অরুণের অপেক্ষায় বসে আছে। সবার সাথে দেখা করার পর অরুণ ঘরে এলো। চিত্রা বছর 2 সংসারে অরুণের মুখোমুখি হতে কখনো লজ্জা পায়নি, আজ পাচ্ছে। মানুষের সমস্ত লজ্জা তবে দুটো চোখের জন্যই। অরুণ ঘরে ঢুকেই গলা বাড়িয়ে ডাকলো, চিত্রা, চিত্রা। নরম সুরে কেউ বারান্দা থেকে জবাব দিল, এই তো। অরুণ বারান্দায় ছুটতে এলো। চিত্রার মুখোমুখি সে। অরুণের বুকের ভেতর কেমন ধাক্কা লাগলো। মা যে বলেছিল প্রতিমার মতো মুখ। প্রতিমার মুখ কি এমন কালো হয়? পোচা নাকের এমন প্রতিমা সে তো আগে দেখেনি। খুব সামান্য চুল প্রতিমার হয়? অরুণ চিত্রাকে দোষ দিতে পারে না। চিত্রা বারবার তাকে বলেছে সে দেখতে সাদামাটা,
অরুণের যোগ্য সে নয়। অরুণ চিত্রার অমন কথা বারবারই থামিয়ে দিয়েছে। ভেবেছে চিত্রা অন্ধ অরুণকে হীনমন্যতায় ভোগাতে চায় না বলেই নিজেকে খাটো করেছে। অরুণের চিত্রার প্রতি থাকা কৃতজ্ঞতার মোটা রেখা যেন চুপিসারেই খানিকটা ক্ষয়ে গেল। অরুণ নিজেকে সামলে নিয়ে চিত্রাকে জড়িয়ে ধরে আগে থেকে পোষা উত্তেজনার অর্ধেকটা গলায় এনে বারবার কেবল বলল, আমার চিত্রা, আমার চিত্রা। চিত্রা অরুণকে খুব শক্ত করে জড়িয়ে কেঁদে ফেলল। অরুণ ভয় পায় অমন কান্নাকে। 8 বছর চোখে আলো না থাকায় সে তবে কি আজ ঠিকঠাক চোখ দিয়ে সব আড়াল করতে ভুল করেছে? দিন গড়াতেই অরুণ চিত্রার মাঝরাত্রির রাগের ফিসফিসানি, অরুণের চিত্রার প্রতি থাকা উন্মত্ততা কেমন করে যেন হারিয়ে গেল। অরুণের মাঝে মধ্যে খুব অপরাধ বোধ জাগছে, আবার নিজেকেও অসহায় লাগছে। চিত্রা সব বুঝে। গরিব ঘরের মেয়ে, লাবণ্যহীন চেহারার দায়ে শক্ত করে কিছু বলতেও পারে না। যা পারে তা হলো অভিমান। অভিমান মানুষ করে কেউ ভাঙাবে ভেবে, সেটাও যখন জোটে না তখন অভিমান বৃথা। সন্ধ্যায় মালি এসে বলল, সাহেব আজ কি ফুল আনবো? অরুণ উত্তর দিতে চাইল না। মালি আবার বলল, সাহেব আজ কি ফুল আনবো? অরুণ বাধ্য হয়েই বলল, অনিচ্ছা সত্ত্বেই বলল, বকুল। পরক্ষণেই অরুণ টের পেল এখন বকুলের সময় নয়। অরুণের চেয়ে এই কথা কেউ ভালো জানে না। গত 2 বছরে অরুণের সব জানা হয়ে গেছে, কখন কি ফুল ফোটে। অরুণ অপরাধীর মতো মালির দিকে তাকালো। মালির চোখে কেমন এক প্রচ্ছন্ন ঘৃণা দেখল সে, নাকি করুণা। অরুণ ব্যস্ত হয়ে উঠে পড়ল, নীরস কণ্ঠে বলে গেল, যা পাও তাই এনো। এরপর এক সকালে অরুণের মা তড়িঘড়ি করে ঘরে ঢুকলো। চিত্রাকে ডেকে বলল, তুমি নতুন কাপড় পরে নাও, ডাক্তার দেখাতে যাব। চিত্রা অবাক হয়ে বলল, কিসের ডাক্তার মা? অরুণের মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এতদিন বিয়ে হলো, একটা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না, ডাক্তার দেখিয়ে দেখি কিছু হয় কি না। বারান্দা থেকে অরুণের সিগারেটের ধোঁয়া আসছে। অরুণ সব শুনছে। চিত্রা বারান্দার দিকে তাকালো, যদি অরুণ কিছু একটা বলে। এই ভেবে অরুণ ঘরমুখো হলো না। চিত্রা কেবল চোখ দিয়েই প্রশ্ন করল, এতদিন তবে কেন ডাক্তার মুখ করলেন না মা আমাকে? উত্তর আসে না, আসার কথাও নয়। অরুণ আবার ম্যাকপাই ক্লাবে আসা ধরেছে। পুরনো বন্ধু বান্ধবীরা অরুণের বিয়ের খবর জেনে বউ দেখতে চাইল। অরুণ কেমন যেন লজ্জা পেল, বিব্রত হলো। 6 ফুট উচ্চতা, ফর্সা গায়ের রঙের অরুণের পাশে চিত্রাকে দেখে বন্ধুরা যে ফিসফিসিয়ে নিন্দে করবে তা অরুণ জানে। অরুণ এড়িয়ে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। বহুকাল বাদে মদ ছোঁয়া, ইংরাজি গানে দুলে দুলে বান্ধবীর সাথে নাচা, এ এক অন্য আনন্দ। বাড়িতে পা দিতেই এই আনন্দটুকু ম্লান হয়ে যায়। চিত্রার মুখোমুখি হতে আজকাল সে ভয় পায়, অপরাধ বোধ জাগে, দ্বিধা কাজ করে। নিজের উপর জোর করে চিত্রার কাছে যেইটুকু যায়, ওইটুকু কেবলই যে কৃতজ্ঞতাবোধ থেকে, সেটা চিত্রা বেশ বুঝতে পারে। বাড়িতে ঢুকতেই মা অরুণকে ডেকে নিয়ে মুখ গোমড়া করে বলল, তোমার বউ মা হতে পারবে না। আমি নাতির মুখ কি তবে দেখব না? এই যে এত ঐশ্বর্য পথের কুকুরে খাবে। অরুণ কি বলবে ভেবে পায় না। মাকে শক্ত করে বলতে পারে না যে চিত্রার ঋণের কথা, চিত্রার প্রতি অকৃতজ্ঞ হওয়াটা যে অন্যায়। অরুণের মৌন অবস্থান দেখে মা ধমকের সুরেই বলল, কাল বিকেলে মেয়ে দেখতে যাচ্ছি, মেয়ের রূপ গুণের শেষ নেই। অরুণের কোথাও যেন একটু লাগলো, অপরাধীর মতো বলল, এক্ষুনি? পরে না হয় একটু ভেবে চিনতে। অরুণের মা আর কিছু বলবার সুযোগ দিল না তাকে। এদিকে অরুণ ঘরে ঢুকতেই দেখল চিত্রা খাটের এক কোনায় বসে কাঁদছে। চিত্রার মাথায় হাত রেখে সে বলল, কাঁদছো কেন? চিত্রা চোখ ভরা জল নিয়ে অরুণের দিকে তাকিয়ে বলল, তোমার মা 1 মণ মিষ্টি বানাতে দিয়েছে, কাল নাকি মেয়ে দেখতে যাচ্ছ তোমরা। অরুণ এই কথার উত্তর দিতে পারে না। ইচ্ছে করছে চিত্রার পা ধরে মাপ চাইতে, সেটাও করতে পারছে না।
অরুণ বড্ড দ্বিধায় রয়েছে। চিত্রা তাকে এক বিন্দুও আকর্ষণ করতে পারছে না, কাছে টানতে পারছে না। নিজের উপর জোর করে চিত্রার কাছে যায় যতটুকু সম্ভব। কৃতজ্ঞতা থেকে সব করা যায়, তবে স্বেচ্ছায় কাছে যাওয়া যায় না। বুনো উত্তেজনায় সঙ্গীকে ছোঁয়া যায় না। অরুণ দ্বিতীয় বিয়েটা করতে চাইছে না, আবার চিত্রাকে অনিচ্ছার মেকি ভালোবাসাও দিতে চাইছে না। সে কেবল শিকারীর মুখের সামনে বিপদে পড়া খরগোশের মতো চোখ বুজে থাকতে চাইছে। চিত্রা তার কান্নার বেগ বাড়িয়ে দিয়ে বলল, আমি তো মা হতেও পারবো না। এই হিসেবে মা ঠিকই করেছেন। আমার বাবার ঘরে ফিরবার সাহস নেই। বুড়িগঙ্গায় যে ডুবে মরব সে সাহসও আমার নেই। আর তোমার পাশে কাউকে সহ্য করব সেটাও আমি পারবো না। আমি কি করব অরুণ? অরুণ নিরুত্তর থাকে কেবল। তার কোনো উত্তর জানা নেই। নিজেকে বড্ড স্বার্থপর মনে হচ্ছে। চিত্রাকে তার চোখে ভালো লাগাতে সে অনেক চেষ্টা করেছে, মানিয়ে নিতে চেষ্টা করেছে, পারেনি। অসহায়ের মতো কেবল নিঃস্বার্থভাবে ভালোবাসতে গিয়ে দেখেছে তার ভালোবাসায় খাদ রয়েছে। চিত্রার কান্নার বেগ বেড়েই চলেছে। হাউমাউ করে কাঁদছে চিত্রা। অরুণ চিত্রার পায়ের কাছে বসে পড়ছে। একবার অরুণের মনে হলো সে বলুক, আমি কাউকে চাই না, আমি তোমাকেই চাই চিত্রা। কিন্তু অরুণের গলায় কথাখানি কোথাও আটকে গেল। চিত্রা কান্না থামিয়ে থেমে থেমে বলল, একটা জিনিস চাইব, দেবে আমাকে? অরুণ ব্যস্ত গলায় বলল, বলো, কি চাই তোমার? বলো চিত্রা। চিত্রা চোয়াল শক্ত করে বলল, তোমার অন্ধত্ব। দেবে? আবার অন্ধ হবে তুমি? আমি আরও বেশি ভালোবাসবো তোমায়। অরুণ মাথা নিচু করে নিল। নিজের অক্ষমতারই বোধহয় জানান দিল এভাবে। চিত্রা অরুণের মাথাটা বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, কতদিন হলো তুমি পাগলের মতো সারা গায়ে চুমু খাও না আমায়? কতদিন আমাকে আদর করো না? আমাদের কি কখনো আর হিমালয় দেখা হবে না অরুণ? আর হবে না, তাই না? সারাটা রাত চিত্রা প্রচুর কাঁদল। অরুণকে এখন তার একটা লাশ মনে হচ্ছে। পরের দিন অরুণের বিয়ে। মনে হচ্ছে যে অরুণ যেন সব যাত্রায় যাবে।